আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাভেদ অনলাইন একাডেমির পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি উপলক্ষে অষ্টম শ্রেণীর বিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ আমাদের উদ্ভিদের বংশবৃদ্ধি নিয়ে আমরা আলোচনা করব। সামনে তোমাদের অষ্টম শ্রেণী যারা আছো তোমাদের বৃত্তি পরীক্ষা আসতেছে। তো বৃত্তি পরীক্ষাটা অনেকের জন্য একটা সৌভাগ্যের বিষয় বা গর্বের বিষয়। তো এই জন্য বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য এখন থেকেই পড়াশোনার কোনো বিকল্প নেই। তাই আমরা বৃত্তি পরীক্ষার প্রস্তুতি হিসাবে আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ উদ্ভিদের বংশবৃদ্ধি নিয়ে আমরা আলোচনা করব। তো চলো তাহলে দেখা যাক এই উদ্ভিদের বংশবৃদ্ধি অধ্যায় কি কি বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চতুর্থ অধ্যায় প্রথমে হচ্ছে যে আমাদের প্রজনন কাকে বলে। যে প্রজনন বলা হয়েছে কি যে জটিল প্রক্রিয়ায় জীব তার বংশবৃদ্ধি সৃষ্টি করে তাকে প্রজনন বলা হয়। অর্থাৎ আমরা এই যে পৃথিবীতে আমরা যত মানুষ আছি, উদ্ভিদ আছি, অন্যান্য প্রাণী আছে, আমরা একটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই পৃথিবীতে আসছি। অর্থাৎ এক একজনের পদ্ধতি কিন্তু এক এক রকম। কারো বাবা মার মাধ্যমে, কেউ অঙ্গজ প্রজননের মাধ্যমে, তো বিভিন্ন মাধ্যমে আমরা আসছি। এই এখানে কথাটা বলা হয়েছে যে যে জটিল প্রক্রিয়ায় জীব তার বংশধর সৃষ্টি করে তাকে কি বলা হয়, তাকে প্রজনন বলা হয়। তো প্রজনন আমরা দেখতেছি কয় প্রকার। হচ্ছে প্রজনন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অযৌন জনন এবং কি যৌন জনন। একটা অযৌন জনন যেখানে মেল ফিমেলের ভূমিকা নেই, অর্থাৎ পিতামাতার কোনো ভূমিকা থাকে না। আর যৌন জনন কি যেখানে এরকম ভাবে একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু মিলনের ফলে যে নতুন যে বংশধর সৃষ্টি হয় সেটাকে বলা হয় যৌন জনন। অর্থাৎ এখানে মেল ফিমেলের ভূমিকা থাকে, অর্থাৎ পিতামাতার ভূমিকা থাকে। অযৌন জননকে আমরা প্রথমে একটু দেখি। বলছে অযৌন জননকে ভাগ করা হয়েছে দুটি ভাগে। একটা হচ্ছে স্পোর উৎপাদন, একটা হচ্ছে কি অঙ্গজ জনন। অর্থাৎ কিছু কিছু উদ্ভিদের তাদের পাতার পিছনে ছোট ছোট গুড়ি গুড়ি বস্তু থাকে যেটাকে আমরা স্পোর বলি। এই স্পোর থেকে কি হয়, তার নতুন নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, এটা হচ্ছে স্পোর উৎপাদন। এবং আরেকটা হচ্ছে কি অঙ্গজ জনন, অর্থাৎ তার দেহের অঙ্গ, বিভিন্ন অঙ্গ থেকে পাতা হইতে পারে, ফুল ফল বা যে কোনো অঙ্গ, কাণ্ড অথবা এরকম তার মূল, এইভাবে এভাবে যে কোনো অঙ্গ থেকে, অর্থাৎ এই অঙ্গ থেকে যে নতুন উদ্ভিদ আসতেছে তাকে বলা হয় অঙ্গজ জনন। আচ্ছা, অঙ্গজননকে ভাগ করা হয়েছে আবার দুই ভাগে। একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজনন, একটা হচ্ছে কি কৃত্রিম অঙ্গজনন। অর্থাৎ প্রাকৃতিক অঙ্গজনন জিনিসটা কি, যে আমরা যদি বলি এখানে বলছে প্রাকৃতিক অঙ্গজননটা হচ্ছে কি এরকম ভাবে আমাদের হতে পারে দেহের খণ্ডায়নের মাধ্যমে। যেমন অনেক গাছ আছে, যদি তুমি কেটে লাগিয়ে দাও আবার এরকম ভাবে তোমার নতুন একটা গাছ হয়ে যাবে। মূলের মাধ্যমে, অনেক গাছের শিকড় আছে, তুমি শিকড়কে যদি নিয়ে আলাদাভাবে লাগাও তাহলে এটা মূলের মাধ্যমে। রূপান্তরিত কাণ্ড মধ্যেও বেশ কয়েকটা ভাগ আছে। আমরা যদি বলি সেটা হচ্ছে কি কি আছে এরকম ভাবে, টিউবার, রাইজোম, কন্দন, স্টোলন, অফসেট, বুলবেল, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পড়বো এই অধ্যায়ে। তারপরে বলা হচ্ছে কৃত্রিম অঙ্গজনন। এবং কৃত্রিম অঙ্গজননে বলা হয়েছে কলম এবং শাখা কলম। অর্থাৎ বিভিন্ন গাছের কলম, অনেকে জানো আমরা গোলাপ গাছকে কলমের মাধ্যমে করি বা শাখা কলমের মাধ্যমে করতে পারি। তো সম্প্রতি অনেক আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এরকম আমাদের গাছ লাগানোর জন্য একটা উদ্যোগ নিয়েছেন। আর তোমরা সবাই জানো যে প্রত্যেকে কমসে কম একটি করে হলো গাছ লাগাতে বলা হয়েছে। তো এই গাছ লাগানোর জন্য কিন্তু অনেকে বলে যে নতুন গাছের চারা কিনতে পারি না, বা বলে যে এরকম ভাবে গাছের চারার দাম তো অনেক, আমার কাছে সম্ভব না। তাহলে এটা আসলে গাছের চারা তুমি না কিনেও কিন্তু তুমি কি করতে পারো, নতুন গাছ তুমি এরকম ভাবে তৈরি করতে লাগাতে পারো। সেটা কিভাবে, এরকম ভাবে যে কলমের মাধ্যমে বা কোনো গাছের মূল সংগ্রহ করার মাধ্যমে। তোমার আশেপাশে যে কোনো গাছ আছে ওই গাছের মূল অথবা রূপান্তরিত কাণ্ড বা পাতার মাধ্যমে, যেমন পাথরকুচি পাতা, তুমি পাতা থেকে নতুন গাছ এখানে জন্মানো সম্ভব। এরকম ভাবে তুমি কলম করার মাধ্যমে, গোলাপ গাছ আছে, তো তুমি এরকম ভাবে যে তোমাকে গাছ লাগাতে হলে যে নতুন চারা কিনতে হবে বিষয়টা এমন না। তুমি চারা ছাড়াও, চারা কিনতে পারলে ভালো, তোমার যদি সুযোগ থাকে তুমি কিনতে পারো। চারা ছাড়াও কিন্তু তুমি নিজের এরকম ভাবে চেষ্টা করে তুমি কি করতে পারবে, এরকম ভাবে তুমি এরকম আশপাশ থেকে সংগ্রহ করে তুমি এরকম ভাবে গাছ লাগাতে পারবে। এটা আমাদের জন্য খুবই সহজ একটা প্রক্রিয়া। তো চলো আমরা বিস্তারিত দেখি। এখন প্রথমে অযৌন জনন সম্পর্কে আসি। তাহলে অযৌন জনন জিনিসটা কি বলছে যে অযৌন জনন কি বলছে, যে যে প্রক্রিয়া দুটি ভিন্ন ধরনের জননকোষের মিলন ছাড়াই। তাহলে আমরা এখানে বলছিলাম যে মেল ফিমেলের কোনো ভূমিকা নেই, অর্থাৎ ভিন্ন ধরনের কোনো শুক্রাণু বা ডিম্বাণুর প্রয়োজন নাই, মিলন ছাড়াই জনন সম্পন্ন হয় তাকে অযৌন জনন বলে। অযৌন জননের প্রবণতা বেশি নিম্ন শ্রেণীর জীবে অযৌন জনন ঘটে। তাহলে বেশিরভাগ আমরা নিম্ন শ্রেণীর জীবে সাধারণত অযৌন জনন দেখি।
আর উচ্চ শ্রেণীর জীবে এরকমভাবে যৌনজনন সম্পন্ন হয়। অযৌনজনন হচ্ছে দুই প্রকার, একটা আগেই বলেছিলাম, একটা হচ্ছে স্পোর উৎপাদনের মাধ্যমে, আর একটা হচ্ছে কি অঙ্গ জননের মাধ্যমে। প্রথমে আমরা দেখি স্পোর উৎপাদনের মাধ্যমে কিভাবে হয়। বলছে এটা কোথায় কোথায় ঘটে। এক নম্বর, এটা হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদে ঘটে। তারপরে অণুবীজ থেকে উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়, অণুবীজ ভাই একটি অঙ্গের সৃষ্টি হয়, যেখানে তাকে অণুবীজ থলি বলে। তাহলে এখানে অসংখ্য ছোট ছোট এরকম ভাবে স্পোর থাকে আর কি, ছোট ছোট গোল গোল এরকম আমরা দেখি এভাবে যে গোল 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 পেনিসিলিয়াম একটা গাছ ছত্রাক, এটা স্পোর আছে এখানে, যেমন মিউকর। তবে কখনো কখনো এই অণুবীজ থলিতে একটি অণুবীজ থাকতে পারে। বহি অণুবীজ, যে সকল অণুবীজ থলির বাইরে উৎপন্ন তাকে বলা হয় বহি অণুবীজ। তাহলে অণুবীজটা যদি বাইরে, এই ছোট স্পোরটা যদি বাইরে সৃষ্টি হয় তাকে বলা হবে কি বহি অণুবীজ বলা হয়। আচ্ছা, তারপর এরকম ভাবে বলছে যে কোনিডিয়া সৃষ্টির মাধ্যমে। তাহলে কোনিডিয়ার মাধ্যমে হচ্ছে কি এরকম ভাবে পেনিসিলিয়াম, এটা হচ্ছে কোনিডিয়া ইয়ার মাধ্যমে হয়, কোনিডিয়া সৃষ্টির মাধ্যমে হয়। তাহলে এই ছিল আমাদের স্পোর উৎপাদনের মাধ্যমে। তারপরে আমরা দেখি তারপরে এখানে বলা হয়েছে যে কোনো ধরনের অযৌন রেণু বা জননকোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে জনন করে তাকে অঙ্গজনন বলে। তাহলে এখানে আবার কোনো রেণুর কোনো ভূমিকা নেই। তাহলে আমাদের জনজননের ছাড়া যে জননগুলো তাকে বলা হয় অযৌন জনন। আর অযৌন জননের মধ্যে যদি স্পোর ছাড়া অর্থাৎ রেণু ছাড়া আমাদের অন্য কোনো উপায়ে যদি এরকমভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় তাকে বলা হয় অঙ্গজনন। তাহলে অঙ্গজননের বেশ কয়েকটা ভাবে আমরা বলেছিলাম। অবশ্যই দেখো তার আগে একটু বলি, এ ধরনের জনন প্রাকৃতিক নিয়মে বা স্বতঃস্ফূর্তভাবে ঘটলে তাকে প্রাকৃতিক অঙ্গজনন বলা হয়। আর যখন কৃত্রিমভাবে ঘটানো তাকে বলা হয় কৃত্রিম অঙ্গজনন। তো একটু আগে বলেছিলাম যে অঙ্গজনন দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা কৃত্রিম। তাহলে কিছু কিছু গাছের প্রাকৃতিকভাবে হয়ে থাকে, পাথরকুচি যেমন পাতা লাগালে হয়ে যায়। আর কিছু কিছু গাছের আমরা কি করতে পারি, আমরা এরকমভাবে নিজে উদ্যোগে নিয়ে আমরা কলম শাখা কলম করেও করতে পারি। তাহলে যদি আমরা নিজে করি এটাকে বলছে কৃত্রিম অঙ্গজনন, আর প্রাকৃতিকভাবে যেগুলো হয় তাকে বলা হয় কি প্রাকৃতিক অঙ্গজনন। তো প্রাকৃতিক অঙ্গজনের ভিতরে আবার বিভিন্ন প্রকার আছে। এক নম্বর হচ্ছে দেহের খণ্ডন। তো সাধারণত কি বলছে যে নিম্ন শ্রেণীর উদ্ভিদে এ ধরনের জনন দেখা যায়। দেহের কোনো অংশ খণ্ডিত হলে সেখান প্রতিটি খণ্ড স্বাধীন উদ্ভিদ হিসেবে জীবনযাপন করে, যেমন বলা হচ্ছে স্পাইরোগাইরা, মিউকর। তো স্পাইরোগাইরা একটা শৈবালের উদাহরণ, মিউকর একটা ফানজাইয়ের উদাহরণ। তাহলে এইগুলো একটা কি তোমার এই স্পাইরোগাইরা এবং মিউকর উদ্ভিদে যদি তুমি এই দেহের কোনো অংশ খণ্ডিত করে ফেলো, অর্থাৎ তুমি যদি দেহের কোনো অংশ যদি আঘাত প্রাপ্ত হয় বা সামহাও যেখানে যদি আলাদা হয়ে যায়, ওই আলাদা একটা অংশ থেকে কি আরেকটা নতুন উদ্ভিদের সৃষ্টি হয়ে যাবে। আচ্ছা, তারপর বলছিলাম যে মূলের মাধ্যমে কোনো উদ্ভিদের মূল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হতে দেখা যায়, যেমন পটল। যেমন কি আমাদের যদি পটল গাছের মূল কোথাও লাগাতে পারি সেখান থেকে তুমি নতুন উদ্ভিদ তৈরি করতে পারবা। সেগুন, অনেক বড় পাতা হয়, সেগুন গাছের মূল থেকে হবে। কোনো কোনো মূল খাদ্য সঞ্চয়ের জন্য বেশ মোটা এবং রসালো হয়, গায়ে কুড়ি সৃষ্টি হয়, ছোট ছোট কুড়ি সৃষ্টি হবে এবং তা থেকে নতুন উদ্ভিদ গজায়। যেমন হচ্ছে কি মিষ্টি আলু, দেখবা যে মিষ্টি আলুতে এরকমভাবে যে আমরা যে অংশটা খাই, অনেকে মনে করি এটা মনে হয় কাণ্ড বা অন্য কিছু, আসলে কিন্তু এটা একটু রূপান্তরিত মূল। মিষ্টি আলু যে অংশটা আমরা খাই এটা কিন্তু রূপান্তরিত মূল, এবং এটা খাদ্য সঞ্চয়ের ফলে এটা খুব মোটা এবং স্ফীত হয়েছে। তো যার কারণে মনে হচ্ছে যে এটা মনে হয় ফল বা কিছু, আসলে কিন্তু এটা কিন্তু একটা রূপান্তরিত মূল। তাহলে এরা মূলের মাধ্যমে বংশবৃদ্ধি হতে পারে। রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে, তো রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে কয়েকভাবে হয়ে থাকতে পারে আমাদের। তারপর একটু খেয়াল করি, তাহলে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে প্রথমে বললাম টিউবার। তো রূপান্তরিত কিছু কিছু কাণ্ডের অবস্থান ও বাইরের চেহারা থেকে কাণ্ড বলে মনে হয় না এরা পরিবর্তিত কাণ্ড। তাহলে কিছু কিছু উদ্ভিদ আছে তুমি মনে করো আসলে কাণ্ড, কিন্তু আসলে কিন্তু যদিও কাণ্ড মনে নাও হয় কিন্তু এরা কিন্তু কাণ্ড, এটা হচ্ছে রূপান্তরিত কাণ্ড। বিভিন্ন প্রতিকূলিকায় খাদ্য সঞ্চয় এবং অঙ্গ চরণের প্রয়োজনে এরা পরিবর্তিত হয়। তো একটা হচ্ছে যে আমাদের টাইপ হচ্ছে টিউবার, এটা ওটাকে সেভেনে পড়তে পারো। বলছে যে কিছু কিছু উদ্ভিদের মাটির নিচে শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত মানে মোটা হয়ে যায়, কন্দের মতো সৃষ্টি হয়, এদেরকে টিউবার বলা হয়। দেখতে একটা কন্দের মতো সৃষ্টি হয়ে যায়, ভবিষ্যতে এই কন্দ জননের কাজে ব্যবহৃত হয়। আর এই কন্দটাই তার ভবিষ্যতে নতুন উদ্ভিদ সৃষ্টির জন্য ব্যবহার করা হয়। কন্দের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত থাকে,
এগুলো দেখতে চোখের মতো, আমরা অনেক সময় এগুলো চোখ বলি। দেখবা যে যারা আলু লাগিয়েছ ছোটবেলায়, দেখবা যে আলু কিন্তু কর্তন করা হয়, কাটা হয়, একটা আলুকে 4-5 ভাগ করা হয়, এবং যেই কাটা অংশের ভিতরে চোখটা থাকে, অর্থাৎ এই একটু মানে একটু ডাবা অংশ আর কি, ওই চোখ থাকা অংশটাকে তোমার কিন্তু থাকলে কিন্তু ওখান থেকে গাছ হয়। আর যে অংশের ভিতরে চোখ থাকে না, এটা কিন্তু ওরা আর লাগায় না, এটা আলাদা করে বাজারে বিক্রি করে। অনেক সময় দেখবা যে কাটা আলু বাজারে 10 টাকা 15 টাকা কেজি করে বিক্রি করে। আসলে কাটা আলু যে অংশ চোখ নাই ওটা আলাদা করে ফেলে, ওটা বাজারে বিক্রি করে ফেলে, কারণ এটা লাগাইলে কোনো কাজ হবে না। তাহলে ওই চোখটা মূলত আমরা এটাকে যদিও চোখ বলে, আসলে কিন্তু এটা টিউবার। এই একটি চোখের মধ্যে একটি কি থাকে, কুড়ি থাকে। আষাঢ়ের মতো অসবুজ পাতার স্বল্পপত্রের কক্ষে এসব কুড়ি জন্মে। প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদ জন্মে। তাহলে একটা আলুতে তোমার যতটা কি থাকবে, এরকম ভাবে চোখ মানে একটু ডাবা ডাবা অংশ, একটা আলুটার মধ্যে একটু পরে পরে দেখবে একটু ডাবা অংশ আছে, ভাবে একটু বিন্দু বিন্দু একটা অংশ আছে। তো যতটা থাকবে ততটা কিন্তু তোমার কি গাছ এখান থেকে উৎপন্ন হবে। যেমন কি আলু উদাহরণটা সবাই খেয়াল রাখবে, আমাদের নবী থেকে আসে। তারপরে দুই নম্বরে বলা হচ্ছে রাইবোজ। 2 নম্বরে বলা হচ্ছে রাইজোমের কথা বলা হয়েছে, বলছে কি যে মাটির নিচে সমান্তরালে অবস্থান করে। তাহলে মাটির নিচে কি সমান্তরালে অবস্থান করে, কাণ্ডের মতো এদের পর্ব এবং পর্বসন্ধি স্পষ্ট। তাহলে একটা যদি আমি বাঁশ নেই বা কিছু নেই, দেখবো একটু পরে পরে একটা পর্ব আছে, একটা বাঁশের এখানে আছে এখানে আছে। তাহলে কাণ্ডের মতো এদের কি আছে, পর্ব এবং পর্বসন্ধি, অর্থাৎ দুইটা পর্বের মাঝখানে অংশটাকে পর্বসন্ধি বলা হয়। পর্বসন্ধিতে স্বল্পপত্রে কক্ষে কাক্ষিক মুকুল জন্মে, খাদ্য সঞ্চয়টা মোটা হয়ে যায় বা রসালো হয়ে যায়। অনুকূল পরিবেশে তাহলে কি বলছে যে অনুকূল পরিবেশে এসব মুকুল বৃদ্ধি পেয়ে আলাদা আলাদা উদ্ভিদ উৎপন্ন করে, যেমন হচ্ছে আদা। তাহলে বাজারে যদি তুমি আদা কিনো, দেখবো যে একটু পরে পরে কিন্তু তার এভাবে দাগ আছে। তাহলে এই যে এগুলা বলা হয় পর্ব, আর দুইটা দাগের মাঝখানে অংশকে বলা হয় পর্ব মধ্য। ঠিক আছে, তাহলে এইগুলা আস্তে আস্তে ওই অংশ কিন্তু মোটা হয়, কিন্তু দেখতে অনেকটা ফলের মতো হয়ে গেছে। যেমন আদা চিপলে কিন্তু অনেক রস বের হচ্ছে, বা এখান থেকে আমি আমার মশলার জন্য ব্যবহার করতে পারছি। তাহলে এই জিনিসটা কিন্তু কি আসলে রূপান্তরিত কাণ্ড। তারপর দেখো কন্দ বা বাল্ব। তাহলে কন্দ বা বাল্ব আমরা দেখতে লাইটের মতো, আমরা ছোটবেলায় লাইট খেয়াল করছি না, মাঝখানটা মোটা করে এভাবে মিলছে যায় লাইটটা, এভাবে একটা লাইট। তাহলে এরা একজনকে বাল্ব বলা হয়েছে। দেখো অতি ক্ষুদ্র কাণ্ড, এদের কাক্ষিক ও শীর্ষমুকুলে নতুন উদ্ভিদ জন্মায়, যেমন পেঁয়াজ এবং রসুন। তাহলে যদি যেখানে পেঁয়াজ রসুনের মাথাটা একসাথে হয়, এখান থেকে কিন্তু একটা গাছ হয়, আর নিচে কিন্তু তার শিকড়টা থাকে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় কন্দ বা বাল্ব। তারপরে গ নম্বরে বলা হয়েছে স্টোলন। স্টোলন অগ্রভাগে মুকুল উৎপন্ন হয়, এদের এভাবে স্টোলন উদ্ভিদের জন্মে সাহায্য করে, যেমন কচু গাছ, পুদিনা পাতা। তারপরে খেয়াল করে এখানে অফসেটে কি বলা আছে, কিছু কিছু জলজ উদ্ভিদের শাখা কাণ্ড বৃদ্ধি পেয়ে একটি নতুন উদ্ভিদ উৎপন্ন করে, কিছুদিন পর মাতৃ উদ্ভিদ থেকে এটি বিচ্ছিন্ন হয়ে স্বাধীন উদ্ভিদে পরিণত হয়। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে তোমার এখানে মনে করো যে যেমন কচুরিপানা টোপাপানা। তাহলে কচুরিপানা টোপাপানা কিন্তু দেখবা যে বাজারে পুকুরের ভিতরে কচুরিপানা যে থাকে, এই কচুরিপানা তোমার কি একটা বড় কচুরিপানার সাথে একটা ছোট কচুরিপানা একটা আলাদা একটা অংশ দিয়ে এরকম ভাবে জোড়া লাগানো থাকে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু কিছুদিন পরে কিন্তু এটা আলাদা হয়, সেটা স্বাধীন কচুরিপানায় পরিণত হয়। তাহলে এই যে সে একটা সংযুক্ত হলো, এই জিনিসটাকে বলে অফসেট। তাহলে এই যে শাখা কাণ্ড বৃদ্ধি পেয়ে নতুন একটা উদ্ভিদ উৎপন্ন করছে, তাহলে এই যে সংযোগটা এর মাধ্যমে ছোট ছোট একটা কচুরিপানা সংযুক্ত থাকে, এবং দু একদিন পরে এটা দেখবা যে বড় হয়ে গেছে। তাহলে এটাকে তোমার কি বলা, অফসেট বলা, যেমন কি কচুরিপানা টোপাপানা। আচ্ছা, তারপরে কি আসছে আমরা খেয়াল করি। তারপর হচ্ছে আমাদের বলছে বুলবিল। তাহলে বুলবিল কি কোনো কোনো উদ্ভিদের কাক্ষিক মুকুলের বৃদ্ধি যথাযথভাবে না হয় একটি পিণ্ডের মতো সৃষ্টি হয়, অর্থাৎ একবার একটা পিণ্ড এরকম ভাবে পিণ্ডের মতো সৃষ্টি হয় এবং আকার ধারণ করে, এদেরকে কি বলা হয়, বুলবিল বলা হয়। বুলবিল কিছুদিন পর পর গাছ থেকে খসে মাটিতে পড়ে এবং নতুন গাছের জন্ম দেয়, এবং ওই যে অংশটা মানে একটু গুটুলি পাকা অংশটা গাছ থেকে পড়ে গেছে মনে করো, ওইখান থেকে একটা নতুন গাছের সৃষ্টি হবে। যেমন কি চুপড়ি আলু, অনেকে দেখছো হয়তো, অনেকে দেখো না, তোমরা একটু নেটে সার্চ দিয়ে দেখতে পারবে। তারপরে বলা আছে কি পাতার মাধ্যমে, কখনো কখনো পাতার কিনারায় মুকুল সৃষ্টি হয়ে নতুন উদ্ভিদের জন্ম হইতে পারে। আমরা এটা আগেই বলেছিলাম, যেমন পাথরকুচি গাছ অনেকে বাসা থাকতে পারে, প্রায় পাইলাম। তো তোমার মনে করো একটা পাতা, এই পাতাটা থেকে তুমি যদি রাখা দাও, এই পাতা থেকে কি নতুন উদ্ভিদের সৃষ্টি হতে পারে। তারপর কৃত্রিম অঙ্গ, এটা বলেছিলাম যে মাতৃ উদ্ভিদের তুলনায় অল্প ও পরিমাণে কম হয়, সাধারণত সেসব উদ্ভিদে কৃত্রিম অঙ্গ জন্মের মধ্যে মাতৃ উদ্ভিদ সৃষ্টি হয়, যেমন বলেছিলাম কলম। আমরা কলমের একটু বিস্তারিত দেখি।
তাহলে কলমে কি বলা হয়েছে যে কলম করার জন্য প্রথমে একটি সুস্থ গাছের কচি কাণ্ড সতেজ শাখা নির্বাচন করতে হয়। দেখো এখানে এটা গুটি কলম, যদিও খেয়াল করা, নির্বাচন করতে হয়। এবার উপযুক্ত স্থানে সামান্য বাকল কেটে নিতে হবে। ধরো তুমি একটা শাখা উৎপন্ন করছো, নির্বাচন করছো, এটা মেইন গাছ, তাহলে এখান থেকে কিছু এভাবে তুমি উঠাই ফেলবা, বাকলটা উঠাই ফেলবা। উঠিয়ে ফেলে এখানে মাটি এবং গোবর মিশিয়ে ভালোভাবে আবৃত করে দেবে। তাহলে গোবর মিশ্রিত মাটি দিয়ে ভালো করে আবৃত দিয়ে সেলোফোন ট্যাপ বা পলিথিন দিয়ে এটা মুড়ে দিবে, যেমন ছবিতে খেয়াল করো এখানে তুমি মুড়ে দিয়েছে। তো এখন খেয়াল করো যাতে পানি লেগেও মাটি ও গোবরের সাথে মিশ্রণে কি খসে না পড়ে, যদি কোনো কারণে পানি লাগেও তাহলে খসে না পড়ে। নিয়মিত পানি দিয়ে অংশটি ভিজিয়ে রাখবে, সবসময় পানি ছিটা দিয়ে ভিজিয়ে রাখবে। কিছুদিন পর রেখে দিলে দেখবে যে ওই স্থানে কি মূল গজাবে। তাহলে তোমার এখানে যে তুমি বাকলটাকে ওঠানোর পরে এরকম ভাবে মিশ্রিত মাটি দিয়ে, গোবর মিশ্রিত মাটি দিয়ে পলিথিন দিয়ে ঢেকে দিলে এবং পানি দিলে, দেওয়ার পর কিছুদিন পরে দেখবে যে কি এখান থেকে একটা নতুন উদ্ভিদের সৃষ্টি হবে, উদ্ভিদের সৃষ্টি হবে এবং সঠিক একটা নতুন মূল গজাবে। এরপর মূল সহ ওই শাখার অংশটিকে মাতৃ উদ্ভিদ থেকে কেটে মাটিতে রোপণ করে দিলে এখান থেকে একটা নতুন উদ্ভিদের সৃষ্টি হবে। তাহলে এই ছিল আমাদের কলমের আমাদের বিস্তারিত বর্ণনা। এরপর আমাদেরকে শাখা কলম কি বলা হয়েছে। তাহলে শাখা কলম কি, গোলাপের ডাল, এটাকে বলছি গোলাপের ডাল কেটে ভেজা মাটিতে পুঁতে কিছুদিনের মধ্যে তা থেকে নতুন করে উৎপন্ন হয়। এসব কুড়ি বড় হয়ে একটি নতুন গোলাপ গাছ কি করে, উৎপন্ন করে। আচ্ছা, এখন আমরা যাবো জনজননে। তাহলে জনজনের ক্ষেত্রে তাহলে আমাদের ওখানে ছিল যে যে এরকম ভাবে কোনো মানে ইয়ার ভূমিকা নেই, কোনো মেল ফিমেল অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণুর ভূমিকা নেই। তো স্বাভাবিকভাবে এটা ছিল অজনজনন। আর আমাদের জনজনন হচ্ছে তার বিপরীত, অর্থাৎ যেখানে মেল ফিমেলের ভূমিকা থাকে, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু। তো যেহেতু আমাদের এখানে উদ্ভিদের বংশবৃদ্ধি, তাই আমরা উদ্ভিদ নিয়ে আলোচনা করব। উদ্ভিদের জননের প্রধান যে অংশটা সেটা হচ্ছে ফুল। ফুল থেকে আমাদের ফল, ফল থেকে বীজ, বীজ থেকে নতুন গাছের সৃষ্টি হয়। তাহলে প্রথমে আমরা দেখি ফুল নিয়ে আলোচনা করি। তাহলে ফুল নিয়ে আলোচনা করলে প্রথমে খেয়াল করো, ফুল বলা আছে কি একটি সম্পূর্ণ জবাগুলোর ছবি দেওয়া হয়েছে। এখানে দেখো এই ফুলের মধ্যে বিভিন্ন অংশ থাকে। একটা ফুলের মোট 5টি অংশ। তোমার ফুলের পুষ্পাক্ষ থাকে, বৃতি থাকে, দলমণ্ডল, তারপরে পুংকেশর, স্ত্রীকেশর, এই 5টি অংশ নিয়ে ফুল হয়। তাহলে দেখো সম্পূর্ণ ফুলের দুটো ভাগ করা হয়েছে, সম্পূর্ণ, অসম্পূর্ণ। তো যে সকল ফুলের 5টি অংশ বিদ্যমান থাকে, কি কি বলছিলাম, যে পুষ্পাক্ষ, বৃতি, দল, পুংকেশর এবং স্ত্রীকেশর, অর্থাৎ ফুলের যে 5টা অংশ, এই 5টা অংশই থাকে, তাকে বলা হয় সম্পূর্ণ ফুল। যেমন আমরা বলতে পারি জবা। আর যেসব ফুলে কি, যে সকল ফুলের 5টি অংশের মধ্যে যে কোনো একটি বা দুটি অংশ অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ অনুপস্থিত থাকে, তাকে বলা হয় অসম্পূর্ণ ফুল। তাহলে কিছু কিছু উদ্ভিদ আছে আমাদের অসম্পূর্ণ ফুল, যেমন আমরা কি বলতে পারি, যেমন তাল গাছের যেখানে যেটা ফুল, তারপরে আমাদের আছে পেঁপে বলতে পারো। তো এগুলো হচ্ছে অসম্পূর্ণ ফুল। উপবৃত্তি কি, কখনো কখনো ফুলের 5টি অংশ ছাড়াও বৃত্তির নিচে অতিরিক্ত একটি অংশ দেখা যায়, যাকে উপবৃত্তি বলা হয়। তাহলে এই যে বৃত্তি আমাদের যেটা পুষ্পাক্ষের উপরে থাকে, এই বৃত্তির পাশে যদি অতিরিক্ত আরেকটা অংশ থাকে তখন তাকে কি বলা, উপবৃত্তি বলা হয়। সাধারণত জবা ফুলে উপবৃত্তি দেখা যায়। সবৃন্তক ফুল, যেসব ফুলের বৃন্ত থাকে, অর্থাৎ বোটা থাকে, আমি ফুলটা ধরতে পারতেছি, যেমন ধরো জবা ফুল, ধরো বৃত্তি আছে। আর অবৃন্তক ফুলকে, যেসব ফুলে কোনো বৃন্ত থাকে না, অর্থাৎ ধরার মানে যে ধর্ম ফুলটা বৃন্ত, ওই বৃন্ত থাকে না, তাকে বলা হয় কি, অবৃন্তক ফুল। তাহলে ফুলের বিভিন্ন অংশ আছে, এর মধ্যে আমরা প্রথমে ফুলের বৃত্তি নিয়ে আলোচনা করি। তাহলে ফুলের বৃত্তি বলছে কি, ফুলের সবচেয়ে বাইরের স্তরকে বলা হয় ফুলের বৃত্তি। বাইরে বলতে আমরা একেবারে বাইরে না, যেটা পুষ্পাক্ষ থাকে, যেটা আমি ফুলটা ধরছি তার উপরে যে অংশটা, তাকে বলে বৃত্তি। এটা সাধারণত সবুজ রঙের হয়। বৃত্তি খণ্ডিত না হলে সেটিকে বলা হয় যুক্ত বৃত্তি। আর বৃত্তি যদি খণ্ডিত হয় তখন তাকে বলা হয় কি, এরকম ভাবে বিযুক্ত বৃত্তি বলা হয়। আর বৃত্তির প্রত্যেকটা অংশকে বৃত্তাংশ বলা হয়। আমি যদি ছবিতে খেয়াল করাই, যেমন ধরো এখানে দুইটা বৃত্তি দেওয়া আছে, তোমার দুইটা বৃত্তি কিন্তু কি আলাদা, তাহলে এটা হচ্ছে বিযুক্ত বৃত্তি। আর যে বৃত্তিগুলো একবারে একসাথে থাকবে লাগানো, তাকে বলা হবে কি, সংযুক্ত বৃত্তি। তাহলে বৃত্তি দুই প্রকার, যেসব বৃত্তিগুলো একসাথে থাকে তাকে বলা হয় সংযুক্ত বৃত্তি। আর যেসব বৃত্তিগুলো আলাদা আলাদা থাকে, একটু পার্ট থাকে, তাকে বলা হয় কি, এরকম ভাবে বিযুক্ত বৃত্তি। আচ্ছা, তাহলে বৃত্তির যদি আলাদা থাকে তাহলে প্রতিখণ্ডকে বলা হয় বৃত্তাংশ বলা হয়। তাহলে এই আলাদা ছিল দুইটা দেখলাম একটু আগে, এটাকে বলা হয় বৃত্তাংশ। তারপরে কি, এরকম ভাবে ফুলের বৃত্তি ফুলের অন্য অংশগুলোকে বিশেষ করে কুড়ি অবস্থায় রোদ, বৃষ্টি এবং পোকামাকড় থেকে রক্ষা করে। তাহলে বৃত্তির কাজ কি, যেহেতু এটা ফুলের নিচে থাকে, তো
তাহলে ফুলের অন্যান্য যে অংশগুলো আছে তাদেরকে সে রোদ বৃষ্টি বা পোকামাকড় আক্রমণ থেকে সে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের তারপরে পরবর্তীতে আসতেছে আমাদের দলমণ্ডল। দলমণ্ডল কি বলা হচ্ছে যে বাইরের দিক থেকে এটা 2 নম্বর স্তর, অর্থাৎ আমরা যদি বৃত্তিকে ধরি প্রথম দিকে, তারপরে যে স্তরটা সেটা হচ্ছে দলমণ্ডল। তো যেটাকে আমরা বলছিলাম যে দলমণ্ডল আমরা যদি সহজ ভাষায় বলি সেটা হচ্ছে পাপড়ি, অর্থাৎ ফুলের যে পাপড়িগুলা, অনেকগুলো পাপড়ি নিয়ে একটা ফুল হয়, তো এটাকে একত্রে আমরা দলমণ্ডল বলি। তো কতগুলো পাপড়ি মিলে কি হয়, দলমণ্ডল গঠিত হয়, এবং প্রতিটি অংশকে পাপড়ি বা দলাংশ বলা হয়। আর পাপড়িগুলা অনেক ফুলে যেমন আলাদা থাকে, আবার কিছু কিছু ফুলে একত্রে থাকে। যেমন পাপড়িগুলো যদি পরস্পর যুক্ত, যেমন দুত্রা গাছ, অথবা পৃথক থাকতে পারে, এরা ভিন্ন রঙ হতে পারে, যেমন কোনো গাছের পাপড়ি লাল, কোনো গাছের গোলাপি, সাদা, বিভিন্ন কালার হতে পারে। তো মূলত রঙিন হওয়াটা কাজ কেন বলছে, দলমণ্ডল রঙিন হয় পোকামাকড় ও পশুপাখি আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে। এরা ফুলের জন্য ফুলের অন্য অংশগুলোকে রোদ এবং বৃষ্টি থেকে কি করে রক্ষা করে। এই যে পাপড়িটা লাল রং হচ্ছে বা নীল রং হচ্ছে, এটার কারণে কিন্তু একটা পোকামাকড় এর দিকে আকৃষ্ট হচ্ছে, এবং পোকামাকড় আকৃষ্ট হলে এখানে এরকমভাবে একটা পরাগায়নের যে বিষয়টা সেটা সংঘটিত হচ্ছে। তারপর আমরা যাই ফুলের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে কি আমাদের পুংকেশর বা পুংস্তবক। তো সেটা ফুলের তৃতীয় স্তবক। এই স্তবকের প্রতিটি অংশকে বলা হয় পুংকেশর। তাহলে আমরা যদি খেয়াল করি একটু ছবিতে, তাহলে আমাদের এই ছিল ফুলটা, এই যে ফুলের এখানে এই যে ফুলটা, এটা হচ্ছে আমাদের পুষ্পাক্ষ, এটা আলোচনা এখানে দেওয়া হয় নাই। তারপর বৃত্তি, তারপর যে পাপড়ি, যেটাকে আমরা অনেকগুলো পাপড়ি মিলে দলমণ্ডল হয়। আর পাপড়ির ভিতরে এখানে আমাদের এই যে পুংকেশর, মানে এখানে একটা দুইটা তিনটা চারটা পুংকেশর দেওয়া আছে। আর মাঝখানে দেখতেছে হচ্ছে স্ত্রীকেশর। তো এই পুংকেশরে আবার দুইটা অংশ, একটা হচ্ছে যেটা এই পুংদণ্ড, আর একটা হচ্ছে পরাগধানী। তো এইটার ভিতরে এরকম ভাবে পরাগ থাকে আর কি। এটা যখন ক্র্যাশ হয় অর্থাৎ ফেটে যায়, তখন এখান থেকে পরাগগুলো বের হয়ে যায়। এই বের হয়ে এরকম বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। যদি কোনো পরাগ এখানে এসে গর্ভমুণ্ডে স্থাপিত হয় এবং গর্ভমুণ্ড থেকে গর্ভাশয়ে আসবে, তখন এখান থেকে একটা ফলের সৃষ্টি হবে। তাহলে এই ছিল আমাদের মূলত মেইন যে ঘটনাটা যৌনজননের, এইটাই ছিল সেই মেইন ঘটনাটা। তাহলে আমরা একটু যদি বলি এখানে বর্ণনাটা দেখি কি লেখা আছে। তাহলে ফুলের এরকম ভাবে বলছি কি যে ফুলের তৃতীয় স্তবক হচ্ছে কি আমার এরকম ভাবে পুংকেশর। এই স্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলা হয়। পুংকেশরের দণ্ডের মতো অংশকে বলা হয় পুংদণ্ড, এবং শীর্ষে যে থলির মতো অংশ থাকে তাকে বলা হয় কি পরাগধারী। তাহলে আমরা যদি বলি এখানে, তাহলে এরকম ভাবে ছবিতে যদি আমরা লক্ষ্য করি, বলছে তোমরা দেখতে পারবে। তাহলে এই যে আমাদের যে এই অংশটা, এই যে অংশটা, তাহলে এই যে আমি মার্কিং যে করলাম এই যে অংশটা, তাহলে এটা হচ্ছে আমাদের কি এরকম ভাবে, এটা হচ্ছে আমাদের পরাগধানী, এর ভিতরে পরাগ থাকে। আর পরাগধানী যে অংশটা থাকে, এই যে নিচের যে অংশটা আমরা দেখতেছি, নিচের যে অংশটা, আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। ধরো এই যে নিচের যে অংশটা, এই যে নিচের যে অংশটা, তাহলে এই যে নিচে যে অংশটা থাকে বলছে যে অর্থাৎ উপরটা পরাগধানী আর নিচে অংশ হচ্ছে কি তোমার পরাগদণ্ড। তাহলে এই পরাগধানী এবং পরাগদণ্ড মিলে আমাদের পুংকেশরটা সব হয়ে থাকে। তারপর আমরা খেয়াল করি, তারপর এরকম ভাবে ফুলের 4 নম্বর যে স্তর তাকে বলা হচ্ছে কি ফুলের চতুর্থ স্তবক হচ্ছে স্ত্রী স্তবক বা বড় গর্ভকেশর। এক বা একাধিক গর্ভপত্র নিয়ে একটি স্ত্রী স্তবক গঠিত হয়ে থাকে। একের অধিক গর্ভপত্র নিয়ে একটি স্ত্রী স্তবক গঠিত হয়। একের অধিক গর্ভপত্র সম্পূর্ণভাবে পরস্পর যুক্ত থাকলে তাকে যুক্ত গর্ভপত্রী, অর্থাৎ একাধিক গর্ভপত্র একসাথে থাকে যুক্ত, তখন তাকে যুক্ত গর্ভপত্রী। আর যদি আলাদা থাকে তখন তাকে বিযুক্ত গর্ভপত্রী বলা হয়। একটি গর্ভপত্রের 3টি অংশ থাকে, যথা কি বলছে গর্ভাশয়, গর্ভদণ্ড এবং কি গর্ভমুণ্ড। তাহলে আমরা যদি একটু খেয়াল করি গর্ভাশয় অংশগুলা, তাহলে আমরা একটু আবার চিত্রে চলে গেলাম। তাহলে চিত্রে এখানে আমরা যদি লক্ষ্য করি, একটু ভিন্ন কালার দিচ্ছি, তাহলে খেয়াল কর এই যে উপরে যে মাথার যে অংশটা, এই মাথার অংশটা হচ্ছে আমার গর্ভমুণ্ড। মাথার অংশটা কি বললাম, গর্ভমুণ্ড। আর এই যে মাথা থেকে নিচে যে অংশটা পর্যন্ত এটা হচ্ছে আমাদের গর্ভদণ্ড। তাহলে একেবারে মাথায় যে অংশটা ছিল এটা হচ্ছে গর্ভমুণ্ড, আর এই যে লম্বা যে অংশটা এটা হচ্ছে গর্ভদণ্ড। আর সবার নিচে যে অংশটা অর্থাৎ একটু গোলাকার দেখতে চ্যাপটা, গোলাকার দেখতে যে অংশটা অর্থাৎ এই অংশটা, এটা হচ্ছে আমাদের গর্ভাশয়। তাহলে এখানে 3টা অংশ পেলাম, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং কি গর্ভাশয়। তো এই 3টা অংশ নিয়ে আমাদের একটা স্ত্রী স্তবক তৈরি হয়ে থাকে।
তাহলে এখানে এটাই বললাম আমাদের তারপর বলছে কি গর্ভাশয়ের ভিতরে কি থাকে, গর্ভাশয়ের ভিতরে এরকম ভাবে ডিম্ব সাজানো থাকে, ডিম্বকে স্ত্রী জননের কোষ বা ডিম্বাণু সৃষ্টি হয়, পুংস্তবকের মতো সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। তো এই ছিল আমাদের ফুলের যে মোট 5টি অংশের মধ্যে 4টি অংশের বর্ণনা। আরেকটা ছিল পুষ্পাক্ষ, যেটা বর্ণনা বেশি প্রয়োজন নেই। তো এখন খেয়াল করো পুষ্প মঞ্জুরি। পুষ্প মঞ্জুরি জিনিসটা অনেকে অত জানো না, আমি একটু বলি। বলছে কাণ্ডের শীর্ষমুকুল বা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন একটি শাখায় ফুলগুলো বিশেষভাবে একটি নিয়মে সাজানো থাকে, তখন এই ফুলসই শাখাকে বলা হয় পুষ্প মঞ্জুরি। অর্থাৎ অনেকগুলো ছোট 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 ফুল তখন একত্রিত হয়, যেমন আমরা রজনীগন্ধা দেখি, যেমন অনেকগুলো ছোট ছোট ফুল একত্রে থাকে, তখন এটাকে কিন্তু আর একটা ফুল বলা যাবে না, এটাকে ফুলের যে মঞ্জুরি অর্থাৎ পুষ্প মঞ্জুরি বলা হয়। তো পুষ্প মঞ্জুরি আবার দুই প্রকার, নিয়ত আর অনিয়ত। অনিয়ত পুষ্প মঞ্জুরি কোনটা, যে শাখার বৃদ্ধি অসীম হলে, নির্দিষ্ট অনেক শাখা, তখন তাকে অনিয়ত পুষ্পমঞ্জুরি বলা হয়। আর যদি শাখার বৃদ্ধি সসীম অর্থাৎ নির্দিষ্ট হয়, তখন তাকে বলা হবে কি নিয়ত পুষ্পমঞ্জুরি। আপাতত এইটুকু তোমরা জানো, আর আমাদের বাকি অংশ আমাদের এটার বিস্তারিত 9-10 থাকবে জীববিজ্ঞানে। তারপরে কি বলা আছে পরাগায়ন। পরাগায়ন কি, পলিনেশন ইংলিশে বলা হয়। পরাগায়ন খুব একটা সুন্দর জিনিস, একটু আগে বলেছিলাম যে পরাগায়নটা আমাদের ওই যে উদ্ভিদের ফুলের যে রঙিন অংশটা অর্থাৎ পাপড়িগুলো পরাগায়নে সাহায্য করে। তো পরাগায়ন জিনিসটা কি, যে ফুলের পরাগদানি হতে, ওই যে ফুলের পুংকেশের যে মাথার অংশটা পরাগদানি হতে, এই মাথার অংশ যদি ভাঙি এখান থেকে এরকম ভাবে কি আসবে, এরকম ভাবে বিভিন্ন পরাগ কণা আসবে, পরাগরেণু আসবে। তো ফুলের পরাগদানি থেকে পরাগরেণু একই ফুলে অর্থাৎ যে গাছে আছে ওই গাছে ওই ফুলেই, অথবা একই জাতের অন্য ফুলের স্থানান্তর হওয়ার প্রক্রিয়াকে পরাগায়ন বলা হয়। তাহলে দুইটা হইতে পারে, যে সেম গাছের সেম ফুলে হইতে পারে, সেম গাছের একটা ফুল, অথবা সেম জাতের অন্য একটা গাছের ফুলে হতে পারে। তো তাকে তখন কি বলা হবে, পরাগায়ন বলা হবে, বা অপর নাম হচ্ছে কি পরাগ সংযোগ। তাহলে এই যে পরাগ রেণুটা একই গাছে অথবা একই জাতের অন্য গাছের ফুলের এরকম ভাবে কোথায় যায় পতিত হবে, ফুলের স্থানান্তরিত হবে কোথায়, স্থানান্তরিত হবে আমার গর্ভমুণ্ডে। হ্যাঁ, তাহলে এই প্রক্রিয়াকে বলা হয় কি পরাগায়ন বলা হয়। পরাগায়ন দুই প্রকার, কি স্বপরাগায়ন সেলফ পলিনেশন, এবং কি পরপরাগায়ন বা কি অটো পলিনেশন। সেলফ পরাগায়ন কি কাকে বলা হয়, যে একই ফুলের বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যদি পরাগায়ন ঘটে, তাহলে এখানে সেম একই গাছের দুটো ফুল, অথবা সেম সেম এই ফুলের ভিতরে যদি মানে টোটালি অংশ যদি একই গাছে হয়, একই গাছের একই ফুলে অথবা একই গাছের অন্য একটা ফুলের মধ্যে যদি পরাগায়ন হয়, অর্থাৎ পরাগদানি থেকে পরাগরেণু যা যদি এরকম ভাবে গর্ভমুণ্ডে পতিত হয়, তখন তাকে বলা হয় স্বপরাগায়ন। আর পরপরাগায়ন কাকে বলা হয়, যে একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে, তখন তাকে কি বলা হয়, পরপরাগায়ন বলা হয়। অর্থাৎ মনে করা যে একটা আম গাছ, এখান থেকে একটা পরাগগুলো যায় অপর একটা আম গাছের উপরে পতিত হয়েছে, স্থানান্তরিত হয়েছে, তখন তাকে বলা হবে কি পরপরাগায়ন। তাহলে স্বপরাগায়ন কিছু কিছু উদ্ভিদে হয়, পরপরাগায়ন কিছু উদ্ভিদে হয়। যেমন স্বপরাগায়ন কোথায় কোথায়, সরিষা, কুমড়া, ধুতরা। আর পরপরাগায়ন কোথায় হয়, আমরা বলতে পারি শিমুল, পেঁপে ইত্যাদি গাছে পরপরাগায়ন হয়ে থাকে। আচ্ছা, এরপর আমরা যাই পরাগায়নের মাধ্যম। তাহলে পরাগায়ন যদি পরপরাগায়ন হয়, তখন কারো না কারো মাধ্যমে এই পরাগায়ন যেয়ে থাকে। তো এই পরপরাগায়নের মাধ্যম কিছু আছে, আমরা প্রথমে যদি বলি পতঙ্গ পরাগই ফুলের অভিযোজন। আচ্ছা, কিছু মাধ্যম হিসাবে কাজ করে, যেমন পতঙ্গ পরাগী ফুল, বায়ু পরাগী, পানি পরাগী, প্রাণী পরাগী। তাহলে পতঙ্গ পরাগী কি আর সব মাধ্যম হিসেবে কি কাজ করে, যদি বলি বায়ু, পানি, কীট পতঙ্গ, পাখি, বাদু, শামুক সাধারণত এরা নিয়ে যায়, এমনকি মানুষ নিতে পারে। তো প্রথমে আসতেছে পতঙ্গ পরাগী ফুল। তাহলে পতঙ্গ পরাগী ফুলটা কেমন হবে, দেখতে বড় হবে, সহজে একটা পতঙ্গ দেখতে পাবে। ফুলটা কি হবে, রঙিন হবে, মধুগন্ধে যুক্ত হবে। পরাগরেণু ও গর্ভমুণ্ড আঠালো এবং কি সুগন্ধযুক্ত হবে, যেমন কি জবা, কুমড়া, সরিষা। এবং তোমরা দেখবা বাজারে মধু বিক্রি হলে বলে যে সরিষা ফুলের মধু, জবা ফুলের মধু। অর্থাৎ এসব গাছে কিন্তু পোকামাকড় যায়, যার কারণে অর্থাৎ এখানে কিন্তু মধু আছে বোঝা গেছে, তার কারণে কিন্তু এখানে পোকামাকড় যায়। বায়ু পরাগী ফুল কেমন হবে, বর্ণ এবং গন্ধবিহীন, মধুগ্রন্থিহীন, এবং পরাগরেণু খুবই হালকা, বাতাসে উঠতে পারবে। যেমন আমরা যে বলি ধান। গরমুন্ডে আঠালো হবে, শাখান্বিত, কখনো পালকের নেই হবে, বলা আছে বিস্তারিত। পানি পরাগী ফুল, রটা হবে না। পানি পরাগী ফুল সেটা কি হচ্ছে, এখানে আকারে ক্ষুদ্র, হালকা এবং অসংখ্য, এরা সহজে পানিতে ভাসতে পারে, যেমন কি পাতা শেওলা। আর প্রাণী পরাগী বিভিন্ন প্রাণীর এদের প্রতি আকৃষ্ট হয়, যেমন ফুলগুলো বড় হবে, পুষ্পমঞ্জুরিতে সজ্জিত হবে, রং আকর্ষণীয় হবে, ফুলের গন্ধ থাকতেও পারে, নাও থাকতে পারে, যেমন কদম, শিমুল, কচু ইত্যাদি। ছোটবেলা দেখবা যে অনেক সময় বিভিন্ন পশু পাখি যাওয়ার সময় শরীরে বিভিন্ন গাছের বীজ লেগে যেত বা পরাগ লেগে যেত,
এটা একটু পরে গিয়ে আবার সে ঝাড়া দিলে পড়ে যেত, তাহলে এখান থেকে একটা নতুন গাছের সৃষ্টি হইতেছে। তাহলে এই যে এখানে এইসব গাছগুলো কি কদম, শিমুল, কচু, এরা মূলত প্রাণী পরাগী, অর্থাৎ বিভিন্ন প্রাণীর মাধ্যমে এদের পরাগায়ন হয়ে থাকে। আচ্ছা, তারপর আমাদের নিষিক্তকরণ ফলের ইয়াটা দেখাইছে এখানে। তাহলে আমরা যে বলছিলাম যে ধরো এই যে একটা ধরো উদ্ভিদের যে 5টা অংশের মধ্যে এটা হচ্ছে আমাদের কোন অংশটা, এটা হচ্ছে আমাদের এরকম ভাবে তোমার ওই যে উদ্ভিদের স্ত্রী স্তবকটা। তাহলে স্ত্রী স্তবকে যে মাথাটাকে বলেছিলাম গর্ভমুণ্ড, এখানে কি বলতে হবে, অসংখ্য পরাগন হয়েছে, সবগুলো কিন্তু যেতে পারবে না, যে একটা এখানে কেন গেছে যায় 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 যায়। এই যে উদ্ভিদের ডিম্বাশয়, এই ডিম্বাশয়টা আমি একটু বড় করে দেখি, এই যে এখানে আছে ডিম্বাশয়টা। তাহলে এইখানে এরকম ভাবে ওইটা যাইয়া এখান থেকে ভিতর দিয়ে প্রবেশ করবে। তো ভিতরে কিন্তু 3টা কোষ আছে, এর মধ্যে মাঝের যে কোষটা এটাকে বলা ডিম্বাণু, আর তোমার ওইখান থেকে যাবে শুক্রাণু। এই ডিম্বাণু যখন শুক্রাণু যখন ডিম্বাণুর সাথে মিলিত হবে, তখন এখান থেকে একটা নতুন কোষ উৎপন্ন হবে, এটাকে বলে জাইগোট। আর এই জাইগোট থেকে এরকম ভাবে এখানে ফল হবে, বীজ হবে, তারপরে ফল হবে। তাহলে এটা ছিল আমাদের, এবং ফল থেকে আবার এরকম ভাবে নতুন গাছ উৎপন্ন হবে। এই কথাটা এখানে বিস্তারিত বলা হয়েছে, আমি একটু ধরি তোমাদেরকে দেখাই। তাহলে এখানে কি বলা হয়েছে যে পরাগায়নের ফলে পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়েছে, যেমন বললাম এখান থেকে নিশ্চিত রস শুষে নিয়ে একটি ফুলে ওঠে এবং এর আবরণ ভেদ করে নালী বের হয়ে আসে। কি বের হয়ে আসে? নালী বের আসে, তাকে বলা হয় পরাগনালী। পরাগনালী গর্ভদণ্ড ভেদ করে গর্ভাশয় ডিম্বকের কাছে গিয়ে ইতিমধ্যে এই পরাগনালীতে 2টি পুংগেমেট সৃষ্টি হয়। তাহলে এবং ডিম্বকের ভেতর পৌঁছে এই নালীকে ফেটে গেমেট 2টি মুক্ত হয় এবং ডিম্বরের ভিতরে বুনত হয়ে থাকে, এর মধ্যে স্ত্রী গেমেট বা ডিম্বাণু উৎপন্ন হয়। পুংগেমেটের একটি এই স্ত্রী গেমেটের সাথে সঙ্গে মিলিত হয়, এভাবে নিষিক্ত প্রক্রিয়া শেষ হয়। অন্য পুংগেমেটটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয় এবং শস্য কোষ উৎপন্ন করে। তাহলে এখানে আমরা জানি যে একটা ইয়া থেকে শুক্রাণু থেকে দুইটা, একটা পুং স্তবক থেকে মানে পরাগ থেকে 2টা শুক্রাণু আসে। তাহলে একটা মিলিত হবে মাঝেরটার সাথে, এটাকে বলা হয় ডিম্বাণুর সাথে মিলিত হবে, যেটা জাইগোট উৎপন্ন করবে। আর একটা ওই যে ভিতরে 2টা কোষ আছে, এই যে বড়টা দেখলে এখানে এখানে মিলিত হবে, এটাকে বলা হয় গৌণ নিউক্লিয়াস, সাথে একটা পুংগেমেট উৎপন্ন মিলিত হয়, এখানে শস্য কোষ বা ট্রিপ্লয়েড উৎপন্ন করে। আচ্ছা, আমাদের পড়াবার শেষের দিকে ফলের উৎপত্তি। তো নিষিক্ত হওয়ার পরে এখানে কি হবে, এরকম ভাবে বলছে যে নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ হলে ফল গঠনের প্রক্রিয়া শুরু হয়। নিষিক্তকরণের পর গর্ভাশয়ে এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশ সহ পরিপুষ্ট অঙ্গ গঠন করে তাকে ফল বলা হয়। তাহলে এই নিষিক্তকরণ পরে তাহলে এই যে গর্ভাশয় কি করবে, এরকম ভাবে অথবা ফুলের অন্যান্য অংশ সহ পরিপুষ্ট অঙ্গ গঠন করবে, বীজ, তারপরে ফলের কাভারিংটা হবে, তখন তাকে বলা হয় ফল বলা হয়। শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে প্রকৃত ফল, যেমন আম, কাঁঠাল, এগুলো পুরোপুরি গর্ভাশয়টাই ফলে পরিণত হয়ে যায়। গর্ভাশয় ছাড়াও যদি ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে ফলে পরিণত, তখন তাকে অপ্রকৃত ফুল বলা হয়, যেমন আপেল, চালতা, উদাহরণগুলো কিন্তু পরীক্ষাতে প্রায়ই আসে, খেয়াল করবা। প্রকৃত এবং অপ্রকৃত ফলকে আবার 3 ভাগে ভাগ করা যায়, যেমন কি সরল ফল, গুচ্ছ ফল, যৌগিক ফল। তবে সরল ফল কি, ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে যে ফল উৎপন্ন হয়, একটা গর্ভাশয়, একাধিক না, তাকে বলা সরল ফল। যেমন আম, রসালো হয়। আর রসালো ফল, সরল ফল আবার 2 প্রকার, যেমন কি রসালো এবং কি নিরস। তো যে ফলে ফল মানে রস থাকে আর কি, যেমন কি আম, জাম, কলা। আর নিরস ফল কি, যাদের ফলে কোনো রস নাই, অর্থাৎ শুকিয়ে যায় রসটা, যেমন আমরা বলতে পারি শিম, ঢেঁড়স, সরিষা। তাহলে এই যে আমাদের সরল ফল, যেমন কি তোমার এখানে আম, গুচ্ছ ফল দিচ্ছে, এখানে যৌগিক ফল দিচ্ছে, একাধিক ফল। তারপর আমরা খেয়াল করি সরল ফলের পরে 2 নম্বরে কি আছে আমাদের, গুচ্ছ ফল। তাহলে আমাদের ফল মূলত বলছিলাম কয় প্রকার, 3 প্রকার বলছিলাম, যে প্রকৃত এবং অপ্রকৃত ফলকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, কি সরল ফল, গুচ্ছ ফল, যৌগিক ফল। সরল ফল আবার দেখলাম 2 প্রকার, রসালো, নিরস। এরপরে 2 নম্বর আসে গুচ্ছ ফলে। তাহলে গুচ্ছ ফল কি, এই ফুলে অনেকগুলো গর্ভাশয় থাকে, তাহলে ওখানে গর্ভাশয় ছিল একটা, আর এখানে একাধিক গর্ভাশয় থাকে এবং প্রতিটি গর্ভাশয় ফলে পরিণত একটি বোটায় পরিণত হয় গুচ্ছাকারে, তখন তাকে গুচ্ছ ফল বলা, যেমন চম্পা, নয়নতারা, আকন্দ, আতা, যেমন আতা এটা, শরীফা ইত্যাদি। আর যৌগিক ফল কি, একটি মঞ্জুরি অসম্পূর্ণ অংশ একটি ফলে পরিণত হয়। তাহলে পুরাটা মিললে এখানে এখানে অনেকগুলো ছোট ছোট হয়েছে, আর এখানে মঞ্জুরি সম্পূর্ণ একটি অংশ একটি ফলে পরিণত, তখন তাকে যৌগিক ফল বলা হয়, যেমন আনারস, কাঁঠাল ইত্যাদি আমরা বলতে পারি। তারপরে আমরা আসি বীজের গঠন। বীজের গঠন এবং কি অঙ্কুরোদ্গম। তাহলে বীজের গঠন কি বলেছে, যে বীজের সুচালো অংশের কাছে কি একটি ছিদ্র আছে, যাকে বলে মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র, ছোট একটা ছিদ্র আছে, এবং এর ভিতর দিয়ে ভ্রূণমূল বাইরে আসে, তাহলে যে আমাদের ইয়াটা বাইরে বের হয়ে আসে। এবং ভ্রূণকাণ্ডের অংশকে বীজ পত্রাদি কাণ্ড বা এপিকটাইল বলা হয়, এপিকোটাইল। ভ্রূণমূলের উপরের অংশকে বীজ পত্র কাণ্ড বা হাইপোকোটাইল বলা হয়। ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড, বীজপত্রকে একত্রে ভ্রূণ বলা হয়। বাইরের আবরণটাকে বীজত্বক বলা হয়। বীজ 2 স্তর বিশিষ্ট হতে পারে,
বাইরের অংশকে টোস্টা এবং ভিতরের অংশকে টেগমন বলা হয়ে থাকে। তাহলে এইগুলা বেশি ইম্পর্টেন্ট না, তাই একটু জেনে রাখা ভালো। তারপর আমাদের বীজের অঙ্কুরোদ্গম অর্থাৎ জার্মিনেশন কিভাবে হয় আমরা যদি একটু দেখি, তো জার্মিনেশন বীজের অঙ্কুরোদ্গম হতে পারে আবার দুই ভাগে, একটা হচ্ছে মৃদগত, আরটা হচ্ছে কি মৃদভেদী। তাহলে কি আছে এখানে আমি একটু মাঝখান থেকে পড়ি। যখন ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপর দিকে আসে, অর্থাৎ ফুলের যে ভ্রূণকাণ্ডটা মাটি ভেদ করা উপর দিকে আসছে, তখন তখন তাকে কি হয় মৃদগত, যেমন ছোলা ধান, তাহলে এরা মাটির ওই যে উপর দিকে আসতেছে। আর যখন কোনো বীজপত্র মূল মাটি ভেদ করে বীজপত্র সব ভ্রূণমুখ মাটি ভেদ করে উপর দিকে উঠে আসে, তখন তাকে বলা হয় মৃদভেদী। তাহলে এখানে খেয়াল করো একটা কথাটা একটু ক্লিয়ার আবার বলি, যখন ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে আসে কিন্তু বীজপত্রটি মাটির ভিতরে থেকে যায়। একটু ভুল হয়েছে, এখানে বীজটা মাটির ভিতরে থেকে যাবে, শুধু ওই ইয়াটা উপর দিকে আসবে। তাহলে এটা কিন্তু বলা হয় কি তোমার মৃদগত, মাটির ভিতরেই আছে। আর এটাকে কি যেমন কি ধান ছোলা। আর কখনো বীজপত্র সহ ভ্রূণমুকুলকে মাটি ভেদ করে উপরে চলে আসে, তাহলে এটা যে বীজটা সহ কিন্তু উপরে এসে পড়তেছে, একটা সময় বীজটা পড়ে যাবে। যেমন আমার ঢেঁড়স বলতে পারি, ঠিক আছে। আমার অনেকে জানো না যে আমার মাস্টার্সে গবেষণা বিষয় ছিল ঢেঁড়স নিয়ে। তো ঢেঁড়স গাছও যখন দেখতাম লাগাইতাম, তো লাগানোর পর কিছুদিন পরে এটা উপরে বীজটা সহ চলে আসতো, এটাকে বলে মৃদভেদী। তাহলে এখানে বলছে কি যে তখন তাকে মৃদভেদী অঙ্কুরোদ্গম বলা হয়, যেমন কুমড়া, রেড়ি, তেঁতুল ইত্যাদি বীজে মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায়। আচ্ছা, ছোলা বীজের অঙ্কুরোদ্গম দেখাইছে এখানে। ছোলা বীজ এটা ইম্পর্টেন্ট না কিছু। আচ্ছা, আমাদের সৃজনশীল প্রশ্ন, আচ্ছা এর পরে আমরা দিতে পারবো কিছু সৃজনশীল। আচ্ছা, বহু নির্বাচনী কিছু আছে, এটা বোর্ড ভিত্তিক প্রশ্ন করা হয়েছিল, বহু নির্বাচনী প্রশ্ন, তোমরা চাইলে নিজেরা একটু দেখতে পারো। আমি একটু ধরে রাখি, বাকিগুলা এখানে উত্তরগুলো দেওয়া আছে, মিলে নিতে পারো। আচ্ছা, যাই হোক, তো আমাদের আশা করি এই ক্লাসটা ভালো লেগেছে সবার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি সবার ভালো লেগেছে। তো আশা করি সামনে আমরা আরো অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা উপলক্ষে কিছু ক্লাসের আয়োজন করব। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের জাভেদ অনলাইন একাডেমির পাশে তোমরা থাকবে, যারা এখনো সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধু বান্ধবদেরকেও আমার এই চ্যানেলের কথা জানাবে। আজ এই পর্যন্তই, আশা করি সামনে কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।